আর সারাটা দিন অফিসে খাটাখাটুনির পর অবশেষে বিকেলের শেষে প্রান্তের প্রতীক্ষায় অফিস থেকে মুক্তি পায় এবং আগামীর জন্য কোনো প্রকার দেরি না করে সোজাসুজি যারা দেওয়া ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। কেননা অফিস শেষ হতেই সে তার কাঙ্ক্ষিত টিউশনির জন্য নির্দিষ্ট নম্বরে কল করে, তার বিষয়টা জানায় এবং গার্ডিয়ানও অত্যন্ত বিনয়ী এবং আনন্দের সহিত তাকে তাদের বাড়ির ঠিকানা যেতে বলে। তাই তিতিক্ষা কোনো দেরি না করে সেই ঠিকানায় গিয়ে পৌঁছায়। অফিস থেকে কাছে হলেও জায়গাটা তার বাড়ি হতে বেশ দূরে। এদিকে সারাদিন না খেয়ে দিয়ে শরীরটা আবারও ঝিমঝিম করছে। আগে জানলে হয়তো বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করে আনতো, কিন্তু আজ আর তা হয়নি। আবার ক্যান্টিন থেকে কিছু খাওয়ার মতো সুযোগ হয়নি। ফলস্বরূপ পেটের ক্ষুধা নিয়েই সে তার গন্তব্য পৌঁছালো। বিশাল এক প্রাসাদ সমতুল্য বাড়ি। বাড়ির চারপাশে বিশাল ইট পাথরের দেওয়াল, সম্মুখে সোনালি রাঙা বিশাল এক গেট। তার সামনে কয়েকজন নীল রাঙা পোশাক পরিধানরত গার্ড দাঁড়িয়ে। আর এমন একটা বাড়িতে নাকি তার টিউশনি করতে হবে। তিতিক্ষা বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এটাই কি তার কাঙ্ক্ষিত ঠিকানা, নাকি আসতে কোনো ভুল হয়েছে? সে গেটের দিকে এগিয়ে যেতে দেখে গেটের একপাশে কালো রঙের টেম্পলেটের সোনালি কালিতে বড় করে লেখা চৌধুরী ম্যানশন। এদিকে কোনো এক অপরিচিতকে বাড়ির সামনে ঘুরঘুর করতে দেখে গার্ডরা তাকে সন্দেহবশত তার পরিচয় জিজ্ঞেস করলেন। তিতিক্ষা সরল মনে নিজের পরিচয় দেয় এবং গার্ডদের পারমিশন নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির সদর দরজায় আসতে এক বৃদ্ধ নারীকে দেখে তিতিক্ষা খানিকটা ভরকায়। বৃদ্ধা বেশভূষায় স্পষ্ট আভিজাত্যের ছাপ, হাত গলা ভর্তি সোনার গহনা, হাতে দুটো মোটা পালা, গলায় মোটা একটা চেন। দেখেই মনে হচ্ছে তিনি এই বাড়ির এক গুরুত্বপূর্ণ সদস্য। এদিকে সাদা পোশাকে মোড়ানোর মধ্যে বয়স্ক বৃদ্ধা নারীটি তাকে দেখে এগিয়ে এলো এবং এসে জিজ্ঞাসার স্বরে বলল, এই যে মেয়ে, কে তুমি? তোমাকে ভিতরে আসতে দিয়েছে, অথচ আমি তো তোমায় চিনতে পারছি না। নারীটির কথা যথেষ্ট নমনীয়, তবে কণ্ঠে জানার তীব্র আগ্রহ। তিতিক্ষা কিছুটা ঘাবড়ে গেল। নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রেখে বলে উঠল, আসসালামু আলাইকুম। টিউশনির জন্য আমাকে এই ঠিকানায় আসতে বলা হয়েছিল, এজন্যই। তিতিক্ষার কথা শেষ হতে না হতে বৃদ্ধা নারী বিস্তীর্ণ হেসে বলে উঠল। দুজনেই সালাম প্রদান করল। মাস্টারি পড়াতে তাহলে এখানে দাঁড়িয়ে কেন? ভিতরে আসো দ্রুত। হঠাৎ তার চোখে মুখে এত উচ্ছ্বাস দেখে তিতিক্ষা কিছুটা অবাক হলো। বিষয়টা কেমন যেন তার বোধগম্য নয়। এরই মধ্যে নারীটি কাউকে জোর স্বরে ডাকতে লাগলো, ঈশানী, ও ঈশা, এদিকে আয় তো। ঈশান আব্বার জন্য নতুন মাস্টার ডেকেছিস? এই দেখ, নতুন ম্যাডাম আসছে। বৃদ্ধা নারীটির কথা শুনো। একটি অল্প মধ্যবয়স্ক নারী সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পরনের সাধারণের মাঝে আভিজাত ঘেরা বেগুনি রঙের শাড়ি, ফর্সা গোলগাল চেহারা, চুলগুলো খোপা করা, সব মিলে নান্দনিক এক সাজসজ্জা। সেই অল্প বয়সী নারীটি তিতিক্ষাকে দেখে হাস্যোজ্জ্বল অভিব্যক্তিদের সামনে এগিয়ে এসে দাঁড়িয়ে বলে, তুমি কি সে ফোন করেছিলে যে? তিতিক্ষা খানিকটা ইতস্ত স্বরে বলে, জি, আমি তিতিক্ষা। বাহ, বেশ মিষ্টি নাম। ঈশানীর কথা শুনে পাশ থেকে বিদ্যা নারীটি আওড়ায়। তিতিক্ষা, মাইয়ার নামটা যেমন, মাইয়া দেখতেও তেমন। মাশাল্লাহ মাশাল্লাহ। টিউশনির খোঁজ শুরুতে এমন একটা জায়গায় চলে আসা, এতপর স্টুডেন্টের গার্ডিয়ান থেকে এমন সব মন্তব্য, সব কিছু যেন তিতিক্ষাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। তিতিক্ষা আলতোভাবে ইতিহস্ত ভঙ্গিতে মুচকি হাসে। ওদিকে সে কিছু বলার আগে ঈশানী আবার তাকে টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয় এবং কিছু সার্ভেন্টকে ডেকে নানান নাস্তা পানির ব্যবস্থা করে। এই দুজন ব্যক্তি এমন কার্যক্রমে তিতিক্ষা সম্পূর্ণ হতভম্ব। তার এখন পর্যন্ত যেভাবে কিছু বলার সুযোগ যেন হলো না, শুধু চুপচাপ বসে দুজনের কার্যক্রম দেখে যাচ্ছে। তুমি কি ঢাকায় একাই থাকো? তোমার বাবা মা কিংবা অন্য কেউ? বৃদ্ধা নারী অর্থাৎ হাফসা বেগম কৌতূহল সম্পন্ন থাকার স্বরে তিতিক্ষা কিছুটা মলিনতার সহিত জবাব দেয়, আমার বাবা মা বেঁচে নেই। তিতিক্ষার এইটুকু কথাতে দুজনের সম্পূর্ণ থমকে যায়। এত সুন্দর নমনীয় এই মেয়েটি কিনা সম্পূর্ণ এটি ভাবতেই তাদের মাঝে এক অসহায়ত্ববোধ কাজ করছে। এবার ঈশানীয় কিছুটা মলিন হেসে আওড়ায়, সরি, আমাদের হয়তো উচিত হয়নি তোমাকে এসব জিজ্ঞেস করার, কিন্তু বিশ্বাস করো, তুমি ভারী মিষ্টি একটা মেয়ে। তোমার সাথে বিধাতা যখন এমন করেছে,
দেখবে আগামীতে তোমার জন্য তিনি অনেক ভালো কিছু রেখে দিয়েছে। কখনো হাল ছিল না, খোদার প্রতি ভরসা রেখো, সৎ মনে কাজ করে যাবে, দেখবে তুমিও একদিন সফল হবে। তোমার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল। এরই মাঝে আবার হাফসা বেগম একে একে তার পরিচয় সম্পর্কে যত কিছু জানা যায় সব সহজ সরল মনে জেনে নেয়। কখনো তার গ্রামের পরিচয় কিংবা কখনো তার বাবা মা সম্পর্কে। আবার বাবা মায়ের সম্পর্কে জানতে গিয়ে হাফসা এবং ঈশানী দুজনই মন খারাপ হয়। তবে তিতিক্ষা তেমন সংকোচ বোধ করে না। দুজনেই তার বেশ মিশুক মনে হয়েছে। যতটুকু বলা ঠিকঠাক মনে হয়েছে সে ততটুকু তাদের সাথে শেয়ার করে। তবে তিতিক্ষা খেয়াল করে দেখল এত বিশাল বাড়িটি এই দুজন ব্যক্তি ব্যতীত আর কেউ নেই। অর্থাৎ এই মুহূর্তে আর কাউকে তার নজর এলো না। যা রয়েছে তারা হলো কয়েকজন সার্ভেন্ট তথা কাজের লোক। তিতিক্ষা এই বিষয়ে আর বেশি ভাবার প্রয়োজন বোধ করে না, কেননা তার মতে এইসব তার জানার বিষয়ও নয়। এদিকে হাসি মুখে নানান কথা আলাপ শেষে ঈশানী তথা তিতিক্ষার নতুন স্টুডেন্ট ইয়াসের মা তার উদ্দেশ্য বলতে লাগলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার ছেলেটা অনেক ছোট, তেমনি অনেক দুষ্ট, পড়াশোনাটা ঠিকঠাক মতো করতে চায় না। সামনের মাসে ও এক্সাম, অথচ পড়াশোনার অবস্থা অত্যন্ত বাজে। এরই মাঝে আবার ওর পুরানো মিস হুট করে চলে গেল। আমি তোমাকে এই মুহূর্তে কোনো প্রেশার দিচ্ছি না, কিন্তু পরীক্ষা যেহেতু আগামী মাস হতে, তাই তুমি যদি ইয়াসকে আগামীকাল থেকে পড়ানো শুরু করতে। এইসব পড়াশোনার বিষয়ে ঈশানীর কথাবার্তা এত ইতিহাসবোধ দেখে তিতিক্ষা কিছুটা অবাক হয়। একই সাথে অবাক হয় তখন অফিসে থাকাকালীন অবস্থায় ফোনে যখন যারা কথা বলছিল সে ঘটনাকে মনে করে। তার যদি ভুল না হয় তবে সেসব রুক্ষ ভাষা কথাগুলো হয়তো যারা ঈশানীর সাথেই বলেছিল। অথচ এমন লোকজনের সাথে কেউ কিভাবে অমন করে রুক্ষ ভাষায় কথা বলতে পারে তা তিতিক্ষার বোধগম্য নয়। ঈশানীর কথায় প্রতি উত্তরে তিতিক্ষা বিস্তীর্ণ মুচকি হেসে বলে, জি অবশ্যই, আমি আগামীকাল থেকে পড়ানো শুরু করব। তাহলে তো বেশ ভালো হয়। যার জন্য এখানে আসা আমার সেই স্টুডেন্ট ইয়াস কোথায়? তিতিক্ষার কথায় ঈশানী হেসে ফেলে। ওদিকে আবার বৃদ্ধা নারীটি তথা হাফসা বেগম বলে ওঠে, আচ্ছা ইয়াস আব্বা কি এখনও ঘুমাচ্ছে? ঈশানী হ্যাঁ সূচক স্বরে বলে, ওকে আর তাহলে না ডাকি? অসময় উঠলে আবার দুষ্টুমি শুরু করবে। তিথিকা বিস্তীর্ণ হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কালই না হয় ওর সাথে পরিচয় আলাপ করে নেব। টুকটাক আরও কিছু কথাবার্তার পর তাদের কথোপকথন শেষ হয়। এদিকে প্রায় সন্ধ্যা নেমে আসছে। তিথিকা খুব বেশি দেরি করতে চাইল না। এখানে জোরপূর্বক হালকা নাস্তা করলো। বেচারি অনেক বেশি খিদে পেয়েছে। চোখ মুখ চুপসে গেল। তার হাস্যোজ্জ্বল হাসিতে সে তার বোঝার উপায় সে রাখছে না। অবশেষে ছোট করে বিদায় আবদারের পর তিতিক্ষা চৌধুরী বাড়ি ছাড়তে সদর দরজার দিকে অগ্রসর হয়। তবে এরই মাঝে আবার আচমকা পেছন থেকে ঈশানীর ফোনে বলা কথোপকথন শুনতে পায়। তার পা জোড়া কিঞ্চিৎ সময়ের জন্য থেমে যায়। তিতিক্ষার বিদায়ের মুহূর্তে হঠাৎ এক পরিচিত ব্যক্তি নম্বর থেকে ঈশানীর ফোন কল এলে সে প্রচণ্ড হাসিমুখে উচ্ছ্বাসিত সহিত কথা বলতে শুরু করে এবং একটা পর্যায়ে সে বলে ওঠে, আদির কখন বাড়ি আসবে তো বলো? আমি এত কিছু জানি না। ইয়াস ঘুম থেকে উঠলে তোমার জন্য পাগলামি শুরু করবে। আচমকাই আদির নামটা তিতিক্ষা থমকে দাঁড়ানোর কারণ। সে কিছুক্ষণের জন্য দাঁড়ালো, পরক্ষণে আবার পিছনে না ফিরে বাড়ির সীমানা ত্যাগ করে এবং যেতে যেতে মনে মনে তাচ্ছিল্য সহিত বিড়বিড়িয়ে আওড়ায়, এই মিস্টার খারুশ দেখি সব জায়গায় রয়েছে, কি আশ্চর্য! তিতিক্ষা এই বলে হেসে ফেলে। নিমিষে দৃশ্যমান হয় তার চকচকে গ্যাস দাঁত। এছাড়া সে ঈশানীর কথোপকথন ভেবেই নিয়েছে এই আদির হয়তো ঈশানীর স্বামী অর্থাৎ ইয়াসের বাবা। আর এই সকল ভাবনার মাঝেই সে অত্যাধিক খিদে দরুন মলিন হেসে একটা রিকশা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এখন কি চুলো রান্না বসিয়ে খেয়ে দিয়ে পড়তে বসতে হবে, কেননা এই সময় এইটুকু বিশ্রাম না করলে কি আর তার ভবিষ্যৎ সাফল্য আলো উজ্জ্বল হবে? গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন।